ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ক্লাস 12-এর যে মহামুক্তি ব্যাচটি ছিল সেই ব্যাচের ক্লাস কিন্তু আমি ক্রমাগত তোমাদের দিতে শুরু করেছি এবং এই ক্লাস কিন্তু তোমরা সবাই করছো। ক্লাস তোমাদের কেমন লাগছে সেই মতামত কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে তোমাদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার এবং নতুনভাবে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসার। দেখো, গতদিন আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা কি পড়িয়েছিলাম, আমাদের 3D সরলরেখার যে প্রথম নম্বর অধ্যায় আছে সেই প্রথম নম্বর অধ্যায়ের সমস্ত থিওরি আমি আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্নাবলী পেজ নাম্বার 70-এর সমস্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের পড়াবো সেই একই অধ্যায়ের যে আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেই বর্ণনামূলক প্রশ্নগুলো কিন্তু সমাধান করিয়ে দেব। সুতরাং তোমরা সবাই খাতা পেন নিয়ে এবং জলের বোতল নিয়ে তৈরি হয়ে যাও ক্লাসটি করার জন্য। চলো শুরু করব আজকের ক্লাস। দেখো, কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, এই একটা সরলরেখার সমীকরণ বলে দেওয়া আছে। এই সরলরেখার সমীকরণটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক নির্ণয় করো, এই সরলরেখাটার দিক অনুপাত কত সেটা নির্ণয় করো, এই সরলরেখাটার প্রতিসম আকারের সমীকরণটি লেখো এবং এই সরলরেখাটার ভেক্টর সমীকরণ লেখো। তার মানে এই অঙ্কটা দিয়ে তোমাদের কিন্তু সব কিছু জিজ্ঞাসা করেছে। তাহলে এই একটা অঙ্ক যদি আমরা ধ্যান দিয়ে দেখি তাহলে কিন্তু সব কিছু আমরা পারবো। সুতরাং কনসেন্ট্রেশন এই দিকে রাখো। দেখো, প্রথম আমি এটাকে প্রতিসম আকার দেব। প্রতিসম আকার দিতে গেলে কী করতে হয়, এই সহগগুলো সব এক করতে হবে। তাহলে এই জায়গায় রয়েছে এক্সের সাইডে 3, তাই আমি উপরে এবং নিচে 3 দিয়ে ভাগ করব। যখনই এই কথাটা বললাম তখন সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় একটা প্রশ্ন হলো, স্যার এর নিচে বলে তো কোনো জিনিস নেই। কেন নেই ভাই, তুমি একটু খেয়াল করে দেখো তো। এর নিচে আমি 1 বসিয়ে দিলাম, এর নিচে আমি 1 বসিয়ে দিলাম, এর নিচে আমি 1 বসিয়ে দিলাম। তাহলে এই যে নিচে পাওয়া গেল না। তাহলে এখন আমি 3 দ্বারা একে ভাগ করছি তাই এক্স হয়ে গেল, 3 দ্বারা একে ভাগ করছি তাই 2/3 হয়ে গেল, আর 3 দ্বারা একে ভাগ করছি তাই 1/3 হয়ে গেল। ইজুগাল টু সেমভাবে এটাকে 5 দ্বারা ভাগ করছি তাই ওয়াই হয়ে গেল, 5 দ্বারা ভাগ করলে এটা হয়ে যায়, 5 দ্বারা ভাগ করলে এই যে হয়ে গেল। সেমভাবে দেখো, এখানে জেডের সামনে রয়েছে -1, তাই -1 দিয়ে ভাগ করলে এটা জেড হয়ে গেল, -1 দিয়ে ভাগ করলে -3 হয়ে গেল, আর -1 দিয়ে ভাগ করলে এটা মাইনাস হয়ে গেল, তাই তো? তাহলে এই যে সমীকরণটা পেলাম এটাকেই বলা হয় প্রতিসম আকার। ওকে, তাহলে এর উপরে হেডলাইন কি করতে হবে, প্রতিসম আকার, এইটাকে হেডলাইন করবে প্রতিসম আকার। ওকে, তাহলে প্রতিসম আকার আমরা এই যে পেয়ে গেছি। যখনই প্রতিসম পেয়ে গেছি আকার, তখন এই সরলরেখাটার নাম আমি 1 নম্বর ধরে নিলাম। এই 1 নম্বর সরলরেখা এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দু দিয়ে কিন্তু গমন করবে। তাহলে ভাষাটা কি লিখছি, এই যে 1 নং কোন বিন্দুগামী, এখানে যে সংখ্যা থাকবে তার অপোজিট চিহ্ন লিখবে কিন্তু -2/3। এখানে মাইনাস আছে তাই প্লাস লিখলাম, এখানে মাইনাস আছে তাই প্লাস লিখলাম। এত বিন্দুগামী, পরিষ্কার? এবং কি জিজ্ঞাসা করেছিল, এর দিক অনুপাত। তাহলে প্রতিসম আকার যদি থাকে নিচে যেটা থাকে তাকেই কিন্তু দিক অনুপাত বলা হয়। তাহলে সেই জন্যই ভাষাটা লিখছি যে এত 1 নং এর দিক অনুপাত সমূহ। এই দিক অনুপাতটা কত, নাকি 1/3, এখানে রয়েছে 1/5, এখানে রয়েছে -1। তাহলে এটাই হলো 1 নং সরলরেখার দিক অনুপাত। তাহলে আমাদের প্রতিসম আকার জিজ্ঞাসা করেছিল, সেটা করেছি। কোন বিন্দুগামী সেটা বলেছিল, সেটাও করেছি। এবং 1 নং সরলরেখার দিক অনুপাত জিজ্ঞাসা করেছিল, সেটাও করেছি। আর কি জিজ্ঞাসা করেছিল, এর ভেক্টর সমীকরণ। তাহলে ভাষাটা লিখছি 1 নং সরলরেখার, দেখো কেমন করে আমি কথাগুলো লিখে দিচ্ছি, পরীক্ষার সময় এইভাবেই কিন্তু ভাষাগুলো লিখবে। 1 নং সরলরেখার ভেক্টর সমীকরণ, সেই ভেক্টর সমীকরণ কি হবে, নাকি আর ভেক্টর ইজুগাল টু, প্রথমে লিখতে হয় বিন্দু। তাহলে যে -2/3 i ক্যাপ প্লাস 4/5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এই যে হলো আমাদের বিন্দু। এবং এর সঙ্গে আমি একটা ধ্রুবক সংখ্যা গুণ করলাম, তার সাইডে লিখতে হবে দিক অনুপাত। দিক অনুপাত রয়েছে 1/3 i ক্যাপ প্লাস 1/5 জে ক্যাপ, তার সঙ্গে রয়েছে কে ক্যাপ। তাহলে এটাই হলো কিন্তু আমার 1 নং সরলরেখার ভেক্টর সমীকরণ। যতটুকু আমি লিখেছি
ঠিক এইটুকুই কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে শেষ করলাম 1 নম্বর প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্নে আমি চলে যাব। আমার আগে তোমরা একটা অঙ্ক করার চেষ্টা করো। দেখো আমি তো অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু নিজেকেও করার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে না পারছো ততক্ষণ কিন্তু তুমি এখনো পর্যন্ত এই সরলরেখা চ্যাপ্টার শিখতে পারোনি। সুতরাং চেষ্টা করো নিজে। আচ্ছা দেখো, তোমাদের যে 2 নম্বর কোশ্চেনটা আছে, 2 নম্বর কোশ্চেনটা কিন্তু হুবহু এই কোশ্চেনটার অনুরূপ দিয়ে দিয়েছে, এবং এখানে যে কটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে 2 দাগেও কিন্তু সেম প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কোনো কিছু আলাদা নেই, একদম হুবহু সেম। তাহলে কি হবে এটা? অবশ্যই তোমাদের হোমওয়ার্ক। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে। আমি 3 নম্বর কোশ্চেনটা তোমাদের করে দেবো। চলো 3 নম্বর কোশ্চেনটা আমি শুরু করছি। দেখো এই 3 নম্বর কোশ্চেনে এইরকম একটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছে, বলেছে এই সরলরেখাটার প্রতিসম আকার নির্ণয় করো এবং এর ভেক্টর সমীকরণটা নির্ণয় করো। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো তো, আগে যতগুলো অঙ্ক করেছিলে তার থেকে কিন্তু সামান্য হলেও ডিফারেন্ট আছে। তাহলে ডিফারেন্ট যদি থাকে আমি কি এই অঙ্কটা করতে পারবো না? সব সময় মনে রাখবে, কোনো একটা অঙ্ক করার জন্য ওখানে কি প্রশ্ন বলে দেওয়া আছে সেটাকে দেখা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোনো সমীকরণ নির্ণয় করতে হলে আমাকে দেখতে হয় ওই জায়গায় সাধারণ কি আছে, অর্থাৎ কমন জিনিস কি আছে সেটাই খুঁজতে হবে। যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাও ওয়াই রয়েছে, এই জায়গাও ওয়াই রয়েছে, তাহলে আমি এই ওয়াই এর মানটা নির্ণয় করব। দেখো তো এই জায়গায় যদি আমি লিখি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু বি ওয়াই, তাহলে আমি কি ভুল করেছি? করিনি তো। তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস সি, বিটা নিচে নামিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু হলো ওয়াই। পেলাম এদিক থেকে। ডান দিক থেকে আবার লিখতে পারি জেড মাইনাস ডি, লিখলাম। এই যে এটা ইজ ইকুয়াল টু পড়ে রয়েছে এ ওয়াই। এবার এ যদি আমি ভাগ করে দিই তাহলে জেড মাইনাস ডি বাই এ ইজ ইকুয়াল টু রইল ওয়াই। পরিষ্কার হলো সবার কাছে? তাহলে এইটার থেকে আমি ওয়াই এর মান পেয়েছি, এটার থেকেও আমি ওয়াই এর মান পেয়েছি, তাহলে বলতে পারি কি এইটা মানে হলো ওয়াই, আবার ওয়াই মানে হলো এটা। তাহলে সেই কাজটাই আমি এখানে লিখছি যে অতএব এক্স মাইনাস সি বাই বি এটা মানে হলো ওয়াই, আবার সেই ওয়াই মানে কত? জেড মাইনাস ডি বাই এ। পরিষ্কার সবার কাছে তো? তাহলে এইবার কোনো সমীকরণ যদি লিখি আমি সরলরেখার সমীকরণ, তার নিচে সংখ্যা থাকা প্রয়োজন। তাহলে এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 দিলাম। আবার ভাবো তো যে এই জায়গায় কোনো কিছু বিয়োগ বিয়োগ আকারে রয়েছে, এই জায়গায় কোনো বিয়োগ নেই, তাই বিয়োগ 0 দিতেই পারি আমি, পারি তো? তাহলে এটাই হলো কিন্তু প্রতিসম আকার। তাহলে আমি লিখব কি ভাষাটা? যে প্রতিসম আকারটি হলো প্রতিসম আকারে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। সেই সমীকরণটা কি নাকি এটা? আবার এটাকেই ভেক্টরে রূপান্তরিত করতে বলেছে, তাহলে এক লাইনেই তুমি লিখে দিতে পারবে কি? এই জায়গায় হেডলাইনটা অবশ্যই করবে যে ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণটা কি জিজ্ঞাসা করেছে? এই জায়গা থেকে লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথমে কি লিখতে হয়? বিন্দু লিখতে হয়। বিন্দু রয়েছে সি 0 ডি, তাই এই যে আমরা লিখলাম সি আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস ডি কে ক্যাপ, লিখলাম বিন্দু। তারপর একটা আমাদের কি লিখতে হবে? ধ্রুবক সংখ্যা। আর সাইডে কি করতে হবে? দিক অনুপাত বসাতে হবে। তাহলে দিক অনুপাত রয়েছে বি 1 এ, তাহলে বি আই ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস এ ইন্টু কে ক্যাপ। তাহলে এই হলো আমাদের ভেক্টর সমীকরণ। সাইডে কি লিখতে হবে? অবশ্যই লিখবে কিন্তু এম ইজ ইকুয়াল টু প্যারামিটার, এটা লিখে দেবে কিন্তু সাইডে অবশ্যই। পরিষ্কার তো? তাহলে এই ছিল কোশ্চেন নম্বর 3 এবং তার প্রতিসম আকার, তার ভেক্টর সমীকরণটাও আমি কিন্তু লিখে দিয়েছি। এবার এগিয়ে যাবো আমরা 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখব। চলো দেখো কোশ্চেন নম্বর 4-এ কি বলেছে? যে পি কিউ আর 3টি বিন্দু বলে দেওয়া আছে যাদের অবস্থান ভেক্টর হলো এটা। পি কিউ আর এস একটা সামান্তরিক, তবে কিউএস সরলরেখার সমীকরণটা নির্ণয় করো। কিউএস কোনটা? এই সরলরেখাটার সমীকরণ আমাকে জিজ্ঞাসা করেছে। এবার নিজেকে প্রশ্ন করো যে একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাদের কি কি প্রয়োজন হয়? একটা বিন্দু প্রয়োজন হবে আর দিক অনুপাত। তাহলে কিউএস সরলরেখাটা কিন্তু কিউ বিন্দুগামী অবশ্যই। কিউ বিন্দু আমি জানি, যেটা এই জায়গায় বলে দেওয়া আছে। তাহলে আমাকে এখন বের করতে হবে এর দিক অনুপাত। দিক অনুপাত মানে দিক ভেক্টর, অর্থাৎ কিউএস ভেক্টরটা আমাকে বের করতে হবে। তাহলে কিউএস ভেক্টর কি করে বের করা যায় সেটা একটু ভাবো। খুব গভীরভাবে যদি আমরা মনোনিবেশ করি, আমরা ভেক্টরের প্রথম ক্লাসে একটা সূত্র শিখেছিলাম, সামান্তরিকের সূত্র। কি শিখেছিলাম? সামান্তরিকের সংলগ্ন দুটো বাহুকে যোগ করলে সর্বদা তাদের কর্ণ পাওয়া যায়।
তাহলে সামান্তরিকের সংলগ্ন দুটো বাহু এই দিকে একটা আর এই দিকে একটা বের করতে হবে, কিন্তু তবেই তুমি তার কর্ণটা বের করতে পারবে, এইটা হবে কর্ণ। তাহলে বলতে পারি এইটার যোগফল আর এইটার যোগফল মানেই হলো কিউএস ভেক্টর। তাহলে আমাকে প্রথম কিউপিটা বের করতে হবে। তাহলে এই যে আমরা লিখছি যে কিউপি ভেক্টর, কিউপি ভেক্টর মানে কি পি মাইনাস কিউ, সেই ভেক্টরের প্রথম ক্লাস কিন্তু। ওকে, দেখো তাহলে পি মাইনাস কিউ করছি, পি থেকে কিউ বাদ দেবো, 2 থেকে এখানে আই নেই, তাহলে শুধুমাত্র 2 আই ক্যাপ হলো। আর এখানে 5 থেকে এটা যদি বাদ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 যে হলো, -8 এখানে -6 করলে -14 কে ক্যাপ হলো। এটা হলো কিউপি। আর কি বের করতে হবে? কিউ আর। তাহলে সেই জিনিসটাই আমি এই যে লিখছি কিউ আর ভেক্টর। কিউ আর মানে কি? আর মাইনাস কিউ। তাহলে আর থেকে কিউ যদি বিয়োগ করি, এটা থেকে উপরেরটা বিয়োগ করব, 3 থেকে ওই জায়গা বিয়োগ করার জায়গা নেই, তাহলে -3 আই ক্যাপ। এই জায়গা 2 থেকে যদি এটাকে বিয়োগ করি, বিয়োগে বিয়োগে যোগ হয়ে +5 জে ক্যাপ হয়ে যাবে। এর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে -3 কে ক্যাপ হয়ে গেল। পাওয়া গেল। তাহলে এইটা কি বের করেছি? ওর বাহু দুটো। এখন কিউএস ভেক্টরটা আমি কি লিখতে পারি? যে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে কিউএস ভেক্টর এইটা মানে কি? এইটা মানে আমরা বলতে পারি কিউপি ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর। এখানে একটা কথা বলে রাখি, তুমি যদি পি কিউ ভেক্টর এবং কিউ আর ভেক্টর বের করো তাহলে কিন্তু হবে না। যে বরাবর কর্ণ বের করতে চাইছো সেখান থেকে একবার এদিকে আসতে হবে, সেখান থেকে একবার ওদিকে যেতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, তাহলে এই জায়গায় আমি বলতে পারি কিউপি আমি বের করে রেখেছি, কিউ আর আমি বের করে রেখেছি, এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে এর সঙ্গে এ যোগ করলে কি হয়? -i ক্যাপ। এর সঙ্গে এটা যোগ করলে কত হয়? 13 জে ক্যাপ। আর এর সঙ্গে এটা যোগ করলে কি হয়? -17 কে ক্যাপ। তাহলে আমি কিউএস ভেক্টরটা পেয়ে গেছি এবং কিউ বিন্দুটাও আমি জানি। তাহলে কিউএস সরলরেখার সমীকরণ বের করতে পারবো তো? তাহলে সেই ভাষাটাই লিখবো কি? যে লিখছি এই জায়গায় যে কিউএস সরলরেখা, সরলরেখা কোন বিন্দুগামী? কিউ বিন্দুগামী, কিউ বিন্দুগামী এবং কোন ভেক্টরের সমান্তরাল? কিউএস ভেক্টরের সমান্তরাল, কিউএস এর সমান্তরাল, সমান্তরাল। তাহলে আমি বলতে পারি কি কথাটা? যে কিউএস এর সমীকরণ, কিউএস সরল রেখার ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ। সে ভেক্টর সমীকরণ কিভাবে লেখে? আর ভেক্টর ইজুগাল টু, প্রথমে বিন্দু বসাতে হয়। তাহলে কিউ বিন্দুগামী যেন কিউ বিন্দু এই যে পেলাম, সেটা কত রয়েছে? -3 জে ক্যাপ আর +6 কে ক্যাপ। আচ্ছা, এখানে একটা এম যুক্ত করে দিলাম, যেটা হলো প্যারামিটার। সাইডে লিখে দেবে কিন্তু প্যারামিটার, এম একটা প্যারামিটার, আমার লেখার মতো জায়গা নেই। তারপরে কি লিখতে হয়? দিক অনুপাত বা দিক ভেক্টর। সেই দিক ভেক্টর কোনটা? এই যে কিউএস। তাহলে সেটা লিখছে এই যে -i ক্যাপ +13 জে ক্যাপ আর রয়েছে -17 কে ক্যাপ। তাহলে এইটা হলো কিন্তু আমাদের কিউএস সরলরেখার ভেক্টর সমীকরণ। আর কার্তেশীয় সমীকরণ লিখতে হলে জাস্ট একটা লাইন লিখতে হবে। তাহলে এই জায়গায় লিখছি কিউএস সরলরেখার কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। সেটা কি হবে? এক্স মাইনাস এক্স এর সাপেক্ষে বিন্দু, এই জায়গায় আই কিছু নেই তাই 0 লিখলাম, ইজুয়াল টু ওয়াই মাইনাস বিন্দু রয়েছে -3 তাই মাইনাসে মাইনাসে +3, জেড মাইনাস বিন্দু রয়েছে 6 বাই এর সাপেক্ষে দিক অনুপাত -1, এর সাপেক্ষে 13 আর এর সাপেক্ষে -17। তাহলে এটাই হলো কার্তেশীয় সমীকরণ। ওকে, আমি দেখতে পাচ্ছি এই জায়গা বেশি মাইনাস রয়েছে, অর্থাৎ আমরা যদি দিক অনুপাতে -1 দিয়ে গুণ করে দিই তাহলে এই দুটো মাইনাস উঠে যায়। তুমি এটা রাখলেও ফুল মার্ক পাবে এবং যদি এটাকে একটা মাইনাস দিয়ে গুণ করো, অর্থাৎ 1 -13 আর 17 লেখো, সেটা লিখলেও ফুল মার্ক পাবে। ওকে, তাহলে 4 নম্বর কোশ্চেনে আমাদের কিন্তু এটুকুই জিজ্ঞাসা করেছিল। আমরা এগিয়ে যাব সামনের দিকে গুটি গুটি পায়ে। চলো 5 নম্বর কোশ্চেন এবার করে ফেলবো। দেখো কোশ্চেন নম্বর 5, এটাতে কি বলেছে? 3টি বিন্দু বলে দেওয়া আছে, এই 3টি বিন্দু সমরেখ হবে প্রমাণ করতে বলেছে। যদি সমরেখ প্রমাণ করতে বলা হয়, এই অঙ্ক কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা করেছি, ভেক্টর চ্যাপ্টারে করেছি, দিক কোসাইন চ্যাপ্টারে করেছি এবং এই চ্যাপ্টারে আবার দিয়ে দিয়েছে। আমি তোমাদের বারবার বলছি পিছনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আগে ক্লিয়ার করো, তারপরে এই ক্লাসে আসো, প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে। সমরেখ প্রমাণ করতে হলে 3খানা বিন্দু বলে দেওয়া আছে, এ বি সি ধরে নিলাম,
এবি বের করব, এবি মানে বি মাইনাস এ, বিসি বের করব, সেটা হলো সি মাইনাস বি। আমি একটু লিখেই দিই, এরপরে সমরেখর যদি কোনো অঙ্ক আসে তাহলে সেটা কিন্তু আমি করে দেব না, ওকে, সেটা কিন্তু নিজেদের করতে হবে। দেখো এটা সমরেখ প্রমাণ করতে বলেছে, সমরেখ প্রমাণ করতে হলে প্রথম আমরা এবি বের করব। তাহলে এই যে লিখছি এবি ভেক্টর, এবি মানে কি বি মাইনাস এ, তাহলে এর থেকে এটা যদি বিয়োগ করি মাইনাস 3i ক্যাপ, এর থেকে এটা যদি বিয়োগ করি সেটা বিয়োগ করার মতো জায়গা নেই, তাই আমরা প্লাস জে ক্যাপ লিখছি, আর 3k থেকে 5k বিয়োগ করলে মাইনাস 2k ক্যাপ হয়ে গেল, এবি বের করা হয়ে গেছে। এবার আমরা বিসি বের করব, তাহলে বিসি মানে কি সি মাইনাস বি, -5 তার থেকে এটা যদি বিয়োগ করি -6i ক্যাপ, আর 3j তার থেকে এটা যদি বিয়োগ করি +2j ক্যাপ, আর এখানে রয়েছে -k তার থেকে এটা যদি বিয়োগ করি -4k ক্যাপ। কমপ্লিট কথাটা। তাহলে এবি এবং বিসি কিন্তু আমি বের করে নিয়েছি। এবার খেয়াল করে দেখলে আমরা দেখতে পাবো এদের ভাগফল দেখো সমান রয়েছে, এটাতে ভাগ করলে 2, ভাগ করলে 2, ভাগ করলে 2, সমরেখের ক্ষেত্রে সবসময় কিন্তু এটাই হবে। তাহলে আমরা বলতে পারি অতএব বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 গুণ এবি ভেক্টর, ওকে, যেমন করে লিখছি তেমন করেই কিন্তু লিখো। অতএব আমরা বলতে পারি বিসি ভেক্টর প্যারালাল এবি ভেক্টর, বলতে পারি এই কথাটা, বিসি ভেক্টর কি প্যারালাল এবি ভেক্টর। এরপরে একটা ইম্পর্টেন্ট লাইন লিখতে হবে, সেই লাইনটার জন্যই কিন্তু তুমি মার্কটা পাবে, সেই লাইনটা অবশ্যই লিখো। এই জায়গায় লিখবো যেহেতু বি বিন্দু উভয় ক্ষেত্রেই সাধারণ, বি বিন্দু উভয় ক্ষেত্রেই সাধারণ, দেখো সাধারণ যদি হয় অর্থাৎ এ বিন্দু এই জায়গায় রয়েছে, বি বিন্দু এই জায়গায় রয়েছে, এটা হলো এবি, আবার এইটা হলো বিসি, তাহলে আমরা বলতে পারি কি এবিসি অবশ্যই কি হয়ে যাবে সমরেখ। তাই জন্য লিখছি অতএব এ কমা বি কমা সি বিন্দু সমরেখ, তাহলে এই হলো আমাদের মূল অঙ্কটা, ওকে। তাহলে 5 নম্বর কোশ্চেনটা আমি করিয়ে দিয়েছি। আবার বলছি ভবিষ্যতে কোনো জায়গায় সমরেখর অঙ্ক পেলে এইভাবেই অঙ্কটা করবে, আর কিন্তু অঙ্ক করে দেওয়া হবে না সমরেখর। চলে যাব 6 নম্বর কোশ্চেনে। দেখো কোশ্চেন নম্বর 6-এ কি বলেছে, বলেছে এই সরলরেখার উপর সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যে বিন্দুগুলো এই বিন্দু থেকে দূরত্ব হলো 5। তাহলে আমি ধরলাম এই সরলরেখাটা আসলে এবি সরলরেখা, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। পি একটা বিন্দু রয়েছে, পি বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্ব হবে 5 একক। কোন বিন্দুর? এই বিন্দুটার, এই বিন্দুটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি করে এটা বের করব সেটা একটু দেখো। প্রথম এটা ইজ ইকুয়াল টু এম ধরে নেবে, যেখানে এম কিন্তু একটা প্যারামিটার, এম একটা কি প্যারামিটার, মনে থাকে যেন কথাটা, সাইডে অবশ্যই লিখে নেবে যে ধরি, ক্লিয়ার কথাটা, এম হলো একটা প্যারামিটার। যখন এটা আমরা ধরে নেব তখন এই সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম, 1 নম্বর। তাহলে ভাষাটা লিখছি 1 নং এর উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা কি হবে, কতবার শিখিয়েছি, গত ক্লাসেও কিন্তু আমি শিখিয়েছি এটা। সেই স্থানাঙ্কটা কি হবে, 3 দিয়ে m কে গুণ করলাম 3m, 2 ডান দিকে নিয়ে গেলাম -2। গতকালের ক্লাসটা অবশ্যই দেখবে, কিন্তু অবশ্যই দেখবে। 2 দিয়ে এটাকে গুণ করলে হয় 2m, 1 ডান দিকে নিয়ে গেলে -m। 2 দিয়ে m কে গুণ করলে হয় 2m, 3 ডান দিকে নিয়ে গেলে +3। এই হলো আমাদের কি নাকি সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। সমস্ত বিন্দুর স্থানাঙ্ক যখনই বের করে ফেলেছি, মনে করো না এটাই হলো এই বিন্দুটা, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব কত বলেছে, 5 বলেছে। তাহলে ওই সূত্রটাই আমি ইউজ করব, 2 বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এই জায়গায় কি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কি নাকি এই বিন্দু থেকে ওর দূরত্ব হলো 5, তাই লিখছি √অফ এইটা হলো x। এই যে তোমরা তার আগে বলো তো, তোমরা আদেও জানো তো 2 বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি? 2 বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার। তাই √, এটা হলো x2, এটা হলো x1, এই যে মাইনাস দিলাম তার হোল স্কয়ার, প্লাস সেম ভাবে এই যে y2 2m - 1 আর ওটা হলো y1 তার হোল স্কয়ার, প্লাস আমি কি লিখতে পারি যে z2 রয়েছে কত 2m + 3 আর ওখানে রয়েছে -3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 বলে দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে কোনো উপায়ে যদি আমি m বের করতে পারি, ওই mটা এখানে বসালে সেটাই তো বিন্দু হয়ে যাবে,
বুঝেছো? তাহলে অঙ্ক করা মানে একটা আর্ট, সেই আর্টটা কি যে কোনো উপায়ে তোমাকে একটা লজিক খুঁজে বের করতে হবে তুমি কোথায় পৌঁছাতে চাইছো। যদি একবার ধরে ফেলতে পারো তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে বোথ সাইড আমি হোল স্কোয়ার করে দিলাম, এখানে রইল 3m আর এটা রইল -3 তার হোল স্কোয়ার। সেমভাবে এখানে রইল 2m, এখানে রইল -4 তার হোল স্কোয়ার। সেমভাবে 3 3 কেটে গেল, তাহলে এখানে রয়েছে শুধুমাত্র 2m তার হোল স্কোয়ার। তাহলে এই রুট ওইদিকে পাঠিয়ে দিলাম, 5 স্কোয়ার করলে হয় 25। তাহলে এবার সূত্রগুলো সব ভাঙিয়ে দিই। তাহলে এটাকে a - b তার হোল স্কোয়ার ভাঙিয়ে দিচ্ছি, 9m স্কোয়ার -2 × ab, 3 3 9, 9 2 18m প্লাস b স্কোয়ার মানে 9। সেমভাবে এটাকে লিখছি 4m স্কোয়ার -2 × ab, 8 4 4 2 8, 8 2 হয় 16m প্লাস 4 স্কোয়ার করলে হয় 16 প্লাস এখানে রয়েছে 4m স্কোয়ার = 25। ক্লিয়ার? তাহলে এক এক করে এবার সুন্দর করে এটাকে হিসাব করতে হবে। কি 9 আর 16 যোগ করলে হয় 25, 25 25 কেটে গেল। পরিষ্কার? এবার দেখো 9m স্কোয়ার 4m স্কোয়ার 4m স্কোয়ার 4 আর 4 8, 8 আর 9 কত হয় 17m স্কোয়ার। 18m তার সঙ্গে 16m আরও মাইনাস রয়েছে, তাহলে কত হয় -34m, তাহলে -34m। আর কোনো সংখ্যা এখানে নেই, ডান দিকে 0 রয়েছে যেহেতু 25টা কেটে গেছে। তাহলে দেখো তো এই জায়গা থেকে 17m আমি কমন নিয়ে নিলাম। 17m যদি আমি কমন নিয়ে নিই, এখানে থাকে শুধুমাত্র m আর এখানে শুধুমাত্র 2। তাহলে আমি কি বলতে পারি এই জায়গা থেকে যে m = 2 এবং m - 2 = 2। তাহলে m - 2 = 0 হলে পরে আমরা কি বলতে পারি m = 2 বলা যেতে পারে। তাহলে এই হলো m এর মান একটা 0 আর m এর মান একটা 2 পেয়েছি আমরা। এই m এর মান এখানে বসাবো, একটা বিন্দু পাবো, m এর মান এখানে বসাবো, আরেকটা বিন্দু পাবো। পরিষ্কার? তাহলে বোর্ডে যেহেতু সমস্ত জায়গা ভরে গেছে তোমরা একটু লিখে নেবে, আমি এই জায়গাটা মুছে দিয়ে বাকি অঙ্ক এইটুকু জায়গায় করাবো। ওকে, তাহলে লিখে নাও এইটুকু তোমরা। তো তাহলে আমরা m এর মান কি কি পেয়েছি, m এর মান পেয়েছি একটা 0 আর m এর মান একটা পেয়েছিলাম 2, সাইডে লিখে নিলাম। তাহলে এই জায়গায় লিখছি অতএব, তাহলে দেখো এই জায়গায় লিখছি অতএব বিন্দুগুলির স্থানাঙ্ক, বিন্দুগুলির স্থানাঙ্ক। এখান থেকে কিন্তু আবার নতুন লেখা শুরু করেছি, স্থানাঙ্ক। বিন্দুগুলির স্থানাঙ্ক কি হবে নাকি 0 যদি বসিয়ে দিই, এই জায়গায় এরকম করে লিখে নাও m = 0 হলে, তাহলে আরও সুবিধা হবে স্যারের বুঝতে। তো m = 0 হলে পরে এইটুকু বাদ, এখানে থাকছে -2। m = 0 হলে এটা বাদ, এখানে থাকছে -1। m = 0 হলে এটা বাদ, এখানে থাকছে 3। তাহলে এই 0 হলে এটা। আর m = 2 হলে, সেই 2 হলে m এর মান 2 বসাবো, 2 বসালে 3 2 6, 6 থেকে 2 বাদ হলে পরে থাকে 4। 2 হলে 2 2 4, তার থেকে 1 বাদ হলে 3। 2 হলে 2 2 4, তার সঙ্গে 3 যোগ করলে হয় 7। তাহলে এই হলো দুটো বিন্দু যেটা ওই সরলরেখার উপর অবস্থিত এবং P বিন্দু থেকে তাদের দূরত্ব হলো 5। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 6 আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এবার আমরা পৌঁছে যাব কোশ্চেন নম্বর 7-এ। ওকে, জার্নি কিন্তু চলতে থাকবে, তুমি কতটা শিখছো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাসটাকে A to Z ফলো করো, তাহলে কিন্তু শিখতে পারবে। আর যদি ফোকাস এইদিকে ওইদিকে ডাইভার্ট হয়ে যায় তাহলে কিন্তু পারবে না। সেজন্য সুতরাং অলওয়েজ ফোকাস যেন বোর্ডের দিকে থাকে আর কান যেন আমার আওয়াজের দিকে থাকে, তাহলেই কিন্তু জীবনে শিখতে পারবে এই অঙ্কগুলো। তাহলে এগিয়ে যাব পরের অঙ্কটি। দেখো কোশ্চেন নম্বর 7-এ কি বলেছে যে পি বিন্দু তার অবস্থান ভেক্টর এটা, কিউ বিন্দু তার অবস্থান ভেক্টর এটা, এবং বলে দেওয়া আছে P.Q = mod P mod Q। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এই পি বিন্দু এবং কিউ বিন্দু সংযোজক সরলরেখা সেটা মূল বিন্দুগামী হবে, অর্থাৎ 0 0 0 বিন্দুগামী হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে মূল বিন্দুগামী হলে সেটা হচ্ছে 0 0 0 বিন্দুগামী হবে। সেই জন্য আমি প্রথম ওপিটা বের করছি। ওপি ভেক্টর কথাটার অর্থ কি P - O ভেক্টর। তাহলে এই যে এটাকে লিখলাম P ভেক্টর - O ভেক্টর। এই O ভেক্টর মানে কি, O ভেক্টর হচ্ছে 0 0 0। তাহলে ওটা না থাকলে আমি সরাসরি বলেই দিতে পারি এটা মানে হচ্ছে P ভেক্টর, বলা যেতে পারে। অনুরূপে আমি কি বলতে পারি OQ ভেক্টর। এই OQ ভেক্টর মানে হচ্ছে Q ভেক্টর - O ভেক্টর। তাহলে O ভেক্টর মানে তো 0 0 0, ওটা না লিখলেও চলে, তাহলে এটাকে আমরা লিখতে পারি Q ভেক্টর। পরিষ্কার?
এইবার দেখো, যদি আমি প্রমাণ করতে পারি ওপি এবং ওকিউ সরলরেখা দুটো সমান্তরাল, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে এরা সমরেখু। কেন? দেখো, ও বিন্দু মনে করো এই জায়গা রয়েছে, তার সাপেক্ষে পি বিন্দু এই জায়গা রয়েছে, তাহলে ওপি এই যে রয়েছে, এবং ওকিউ সরলরেখাটা যদি আমি সমান্তরাল দেখাতে পারি, তাহলেই কিন্তু পি কিউ সরলরেখার উপর ও বিন্দুটা অবস্থিত হয়ে যাবে। তাহলে আমার টার্গেট ওপি আর ওকিউকে সমান্তরাল দেখাতে। দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি হয়। তাহলে মূল টার্গেট হলো ওদের মধ্যবর্তী কোণ আমি 0 দেখাবো। তাহলে মধ্যবর্তী কোণ বের করার জন্য cos θ ইউজ করতে হয়, তাই আমি cos θ ইউজ করছি। তাহলে এই জায়গায় লিখছি, ধরি মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ ইজুগাল টু থিটা। তাহলে cos θ ইজুগাল টু এই দুটো ডট বাই এই দুটোর মড, তাহলে এই দুটো ডট করলাম এই যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই এই দুটোর মড করলাম এই যে কিউ ভেক্টর। এবার কোশ্চেনের দিকে যদি তাকাই, পি ডট কিউ এটা মানে কি বলে দেওয়া আছে, মড পি মড কিউ। তাহলে এই জায়গায় আমি মড পি মড কিউ বসাতে পারি, তাই আমি এখানে বসিয়ে দিলাম cos θ ইজুগাল টু মড পি মড কিউ ভেক্টর, আর নিচেও কিন্তু রয়েছে মড পি মড কিউ ভেক্টর। তাহলে ঘেঁচাঙ্কু করে সব কেটে দিলাম, কেটে দিলে কত পড়ে থাকে 1। তাহলে আমি কি বলতে পারি যে অতএব cos θ ইজুগাল টু 1, cos θ ইজুগাল টু 1 হলে থিটার মান 0 ডিগ্রি, তাই θ ইজুগাল টু 0 ডিগ্রি। আর θ যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে ওরা কি হয়ে যাবে, সমান্তরাল। তাই জন্য আমি ভাষাটা লিখছি, আমি লিখছি অতএব ওপি ভেক্টর সমান্তরাল ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর। ওকে, তাহলে দুটো ভেক্টর সমান্তরাল, তার মধ্যে আবার ও বিন্দুটা সাধারণ রয়েছে, একটু আগে যেটা করলাম আমি। তাহলে সেই লজিক অনুযায়ী আমি বলতে পারি পি কিউ আর সমরেখ। পি কিউ আর সমরেখ হলে তাহলে কি হবে, ও বিন্দুটা পি এবং কিউ বিন্দু সংযোজক রেখার উপর অবস্থিত হবে। তাহলে এই লজিকটুকু পরে লিখে নাও, আমি বলে দিচ্ছি মুখে মুখে। এরপরে যেটা লিখবে সেটা কি, যেহেতু এখানে ও বিন্দুটা সাধারণ, অতএব ও পি কিউ সমরেখ, অতএব পি কিউ সরলরেখার উপর ও বিন্দুটি অবস্থিত। এই হয়ে গেল তোমাদের প্রমাণ। ওকে, তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 7। চলো এগিয়ে যাব সামনের দিকে আমরা। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, বলেছে এত বিন্দুগামী এবং এই দুটো বিন্দুগামী সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কেমন বলেছে কথাটা ভালো করে বুঝে নাও। মনে করো এই জায়গা রয়েছে আমাদের বি বিন্দুটা, আর এই জায়গা রয়েছে আমাদের সি বিন্দুটা। এই দুটো বিন্দুগামী কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা তুমি বের করো, যেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গিয়েছে, সেটা হলো এ ভেক্টর। ভালো করে বইতে পড়বে এবং প্রশ্নটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এ বিন্দুগামী বিসি বিন্দুগামী সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, মানে এই দুটো সমান্তরাল হবে, সেটা এ দিয়ে যাবে। বোঝা গেছে? এইবার দেখো, যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে বিসি এর দিক ভেক্টর আমার বের করতে হবে, বা বিসি ভেক্টরটা আগে বের করতে হবে। তাহলে এই জায়গায় আমরা লিখছি বি ভেক্টর ও সি ভেক্টর বিন্দুগামী সরলরেখার দিক ভেক্টর, সরলরেখার দিক ভেক্টর, ভাষাটা এইভাবেই লিখবে, দিক ভেক্টর। সেই দিক ভেক্টরটা কত হবে, দুই বিন্দুগামী কোনো সরলরেখার দিক অনুপাত মানে বিন্দু দুটোর বিয়োগফল। দিক ভেক্টর মানেও বিন্দু দুটোর বিয়োগফল, যে দিক খুশি তুমি বিয়োগ করতে পারো, তোমার যেটা পছন্দ। তো আমি এই জায়গা মনে করো বিসি বিন্দুগামী করছি, তাই সি মাইনাস বি করছি, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। ধরে নাও এটাকে আমি ডি ভেক্টর ধরে নিলাম, ধরে নাও বোঝার সুবিধার্থে এটাকে আমি ডি ভেক্টর ধরে নিলাম। তাহলে সি থেকে যদি বি কে বিয়োগ করি, 1 মাইনাস অফ মাইনাস 1, তাহলে 2i ক্যাপ, এখানে রইল 2j, তার থেকে যদি 4j বিয়োগ হয় তাহলে মাইনাস 2j, আর 2k, তার থেকে যদি k বিয়োগ হয় শুধুমাত্র k থাকবে। তাহলে এইটা হলো বিসি বিন্দুগামী কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক ভেক্টর। এটা বোঝা গেছে? যদি কোনো একটা সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে একটা বিন্দু থাকতে হয় আর একটা দিক ভেক্টর থাকতে হয়। বিন্দু বলে দেওয়া আছে আর দিক ভেক্টর নির্ণয় করে নিয়েছে। এবার ভাষাটা কিভাবে লিখবো খাতায়, দেখো লিখছি ভাষাটাই, যে অতএব ডি এর সমান্তরাল ও এ বিন্দুগামী সরলরেখার ভেক্টর
সমীকরণ। সেই সমীকরণটা কি হবে বলো তোমরা? নিশ্চয়ই জানো এই জিনিসগুলো। কোনো একটা সরলরেখার ভেক্টর সমীকরণ, সেটা আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। সেটা ইকুয়াল টু প্রথমে বিন্দু লিখতে হবে, একটা ধ্রুবক সংখ্যা লিখতে হবে, আর সমান্তরাল যার সেটা লিখতে হবে। অবশ্যই সাইডে কি লিখে দিতে হবে? এম ইকুয়াল টু প্যারামিটার। মনে পড়ে? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝিয়েছি প্রথম ক্লাসে। প্রথম ক্লাসটা দেখেছো? যদি না দেখে থাকো দেখো, ওখানে প্লেলিস্ট করে দেওয়া আছে। প্লেলিস্টের মধ্যে গেলে একদম পুরো পরপর তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি আমি, সেটা দেখে নেবে। ওকে, তাহলে এই জায়গায় আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মান কত রয়েছে? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর এখানে রয়েছে প্লাস কে ক্যাপ। আর এই জায়গা রইল এম, আর ডি আমি কত বের করেছি? এই যে ডি রয়েছে 2i ক্যাপ, এখানে রয়েছে মাইনাস 2j ক্যাপ, আর এখানে রয়েছে কে ক্যাপ। ওকে, তাহলে এটাই হলো আমাদের যে কন্ডিশন বলেছিল, সেই কন্ডিশন অনুযায়ী ভেক্টর সমীকরণ। এখন আমি ধরো এর কার্তেশীয় সমীকরণটাও বের করতে চাইছি, তাহলে জাস্ট একটা লাইন লিখবে, কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণ দেখো কি হবে। কার্তেশীয় সমীকরণ লেখার সময় এক্স মাইনাস বিন্দু রয়েছে 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস বিন্দু রয়েছে -1, তাই +1, জেড মাইনাস বিন্দু রয়েছে 1। এক্স এর নিচে এক্স এর দিক অনুপাত, ওয়াই এর নিচে ওয়াই এর দিক অনুপাত, জেড এর নিচে জেড এর দিক অনুপাত। কমপ্লিট, একদম পরিষ্কার ভাষায় এক লাইনে অঙ্কটা শেষ। তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার 8। এখানে একটা কথা আমি বলে রাখবো, ধরো কোনো একটা স্টুডেন্ট সে দেখলো এই জায়গা বেরিয়েছে -2, এটা +2, আর এখানে -1। এই জায়গায় যদি আমার -1 কমন নিতে হয়, -2 কমন নিলে ধরো উত্তর মিলছে। যা কিছু কমন নিতে হবে সব কিছু কিন্তু এম এর মধ্যে চলে যাবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট এইটা না লিখে সে লিখেছে -2i ক্যাপ +2j ক্যাপ - k ক্যাপ, সেও কিন্তু সঠিক লিখেছে। অর্থাৎ এখান থেকে একটা -1 কমন নিয়েছে, সেই -1টা কিন্তু এম এর মধ্যে চলে যাবে। বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে? সাধারণ লজিকে যখন কোনো সমান্তরাল বলবে, প্রথম দিক ভেক্টরটা বের করে নেবে, তারপর সে বিন্দুগামী আর দিক ভেক্টরটা করে দেবে, সিম্পলভাবে অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেছে? বারবার করে বলছি থিওরি ভিডিওগুলো ভালো করে দেখবে। যারা এখনও থিওরি ভিডিও দেখোনি তারা কিন্তু দেখবে, আমি ওখানে সেকশন করে দিয়েছি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করে। ইউনিট 1-এর মধ্যে রেখেছি ভেক্টর আর সরল রেখাগুলো, ভেক্টরের মধ্যে আবার দেখবে যে কটা পার্ট আছে সব আলাদা আলাদা করে আমি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। সেভাবে প্রত্যেকটা ক্লাস দেখে নেবে, ক্লাস কন্টিনিউ পাবে। এবং আমি কয়েকদিন একটু স্টপ হয়েছি এই কারণেই, তোমাদের জন্য ডিজিটাল সেট করা হচ্ছে। সেই ডিজিটাল সেট করার পর খুব রানিং আমি তখন পড়াবো। এখন আমি চাইছি যদি এটাই করতে হয়, এটাই আমার সময়টাও একটু বেশি লাগছে তোমাদের কাছে, এই জন্য আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। কিন্তু সবাই অপেক্ষা করো, আমি যখন কথা দিয়েছি সিলেবাস শেষ করব, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমি যখন কথা দিয়েছি সিলেবাস শেষ করব, সিলেবাস আমি শেষ করবই, যে করে হোক। সপ্তাহে 7 দিন পড়াতে হলে 7 দিনই পড়াবো, কিন্তু সিলেবাস শেষ করবই আমি। ওকে, নিশ্চিন্তে শুধু পড়তে থাকো। এই সপ্তাহে তোমরা একটু ক্লাসটা কম পাচ্ছ, কোনো চিন্তা করতে হবে না, শুধু সেট আপটা হয়ে যেতে দাও, তারপর আমি দেখাচ্ছি কে কতটা পারো পড়তে। তোমরা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি ক্লাস দিতে দিতে ক্লান্ত হব না। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাবো। এবার 9 নম্বর কোশ্চেন দেখবো কি রয়েছে। দেখো 8 দাগের 2 দাগ, 8 দাগের 2 দাগে কি বলেছে? এত সরল রেখাটার দিক অনুপাত নির্ণয় করো এবং অনুরূপ ভেক্টর সমীকরণটা নির্ণয় করো। একদম সিম্পল লজিকে এই জিনিসটা আমি শিখিয়েছি, কি একটু আগেই তো আমি করে দিলাম এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে করে দেখো তো। তাহলে এই অঙ্কটা আমি আরও একবার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি করে এগোবে। যখন এই টাইপের অঙ্ক থাকবে, দিক অনুপাত কোথায় থাকে ভাই? দিক অনুপাত সর্বদা নিচে থাকে। তাহলে নিচে আমার কিছু দেখতে পাচ্ছি না, তাই আমি সুবিধার্থের জন্য এখানে 1 1 1 বসিয়ে দিলাম। যখনই 1 1 1 বসিয়ে দেওয়া হলো, আমি দেখব এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ, এদের কফিসিয়েন্টটা যেন 1 হয়, ONE 1 যেন হয়। 1 মানে সেম নয়, কিন্তু ONE 1 হতে হবে। তাই এটাকে আমি উপর নিচে 6 দিয়ে ভাগ করছি। 6 দিয়ে ভাগ করলে শুধুমাত্র এক্স থাকে, 6 দিয়ে ভাগ করলে পারে দেখো 2কে 6 দিয়ে ভাগ করলে একবারে 3 লিখলাম, 1/3। এটাকে 6 দিয়ে ভাগ করলে 1/6 ইকুয়াল টু, এটাকে 3 দিয়ে ভাগ করবো, প্রত্যেকটাকে 1 বানাবো, সেই জন্য আমি 3 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে ভাগ করলে এখানে ওয়াই থাকে, 3 দিয়ে ভাগ করলে 1/3, আর 3 দিয়ে ভাগ করলে 1/3। এটাকে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে পরে এখানে জেড থাকে, 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, 2 দিয়ে ভাগ করলে 1/2 থাকে। পরিষ্কার?
এবার এই যে রূপটা পেলাম, এই রূপটাকে বলা হয় প্রতিসম আকারের সরলরেখার সমীকরণ। যদি কোনো সরলরেখার সমীকরণ প্রতিসম আকার হয়ে যায় তখন তুমি বলতে পারো নিচে যে জিনিসটা রয়েছে সেটাই হলো ওর দিক অনুপাত। তাহলে সেই জন্য আমরা লিখছি অতএব 1 নং এর দিক অনুপাত। দিক অনুপাত, সেই দিক অনুপাতটা আমরা কি বলতে পারি? 1/6, 1/3, 1/2। তাহলে 1/6, 1/3, 1/2। এবার দেখো এইটা যদি কোনো ব্যক্তি লিখে থাকে যে এটা দিক অনুপাত, সে কিন্তু ঠিক লিখেছে। আবার যদি এটাকে শুদ্ধ আকার কেউ দিতে চাই, যে আমি দেখতে পাচ্ছি ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশ রাখবো না, একটা সুন্দর স্বাভাবিক আমি অক্ষর এখানে দিতে চাইছি, তাহলে সবাইকে 6 দ্বারা গুণ করে দাও। সবাইকে যদি 6 দ্বারা গুণ করে দাও, 6 দ্বারা গুণ করা মানে উপরে লেখা, তাহলে কাটাকাটি করলে 1 থাকে, 6 উপরে লিখলে কাটাকাটি করলে 2, 6 উপরে থাকলে কাটাকাটি করলে 3, তাহলে 1, 2, 3 হলো দিক অনুপাত। পরিষ্কার? তাহলে দিক অনুপাত তুমি এটা লিখলেও ফুল মার্ক, এটা লিখলেও ফুল মার্ক, যেটা খুশি তোমার পছন্দ তুমি লেখো। এখন বলেছিল এর দিক অনুপাত, সেটা আমি লিখে দিয়েছি। বলেছে এর আবার ভেক্টর সমীকরণটাও লেখো। তাহলে ভেক্টর সমীকরণ লিখতে হলে আমাদের একটা বিন্দু দরকার আর একটা দিক ভেক্টর দরকার। দিক ভেক্টর তো অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে ভাষাটা লিখছি যে 1 নং কোন বিন্দুগামী, এই জায়গায় যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন নিতে হবে। আমি কিন্তু বলেছিলাম 1 নং এ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/3 i ক্যাপ মাইনাস 1/3 জে ক্যাপ, আর এখানে রয়েছে কে ক্যাপ, এত বিন্দুগামী। বিন্দুগামী, আমি কি ভুল বললাম কথাটা? এবং 1 নং এর দিক ভেক্টর কত? 1 নং এর দিক ভেক্টর, সেই দিক ভেক্টর বি ভেক্টর ইজ ইকুয়াল টু, বি ভেক্টর কত রয়েছে? দিক ভেক্টরটা হলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ 3k ক্যাপ, এই হলো আমাদের দিক ভেক্টর। পরিষ্কার? তাহলে 1 নং এর বিন্দুও পেয়ে গেছি, দিক ভেক্টরও পেয়ে গেছি। তাহলে ভাষাটা লিখবো 1 নং এর ভেক্টর সমীকরণ। তাই লিখছি 1 নং এর ভেক্টর সমীকরণ। সমীকরণ বলো, ভেক্টর সমীকরণটা কি করে লিখতে হয়? কি করে লিখতে হয়? আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথমে বিন্দু লিখব, একটা ধ্রুবক সংখ্যা লিখব, তারপরে আমরা দিক ভেক্টরটা লিখব। বারবার একই কথা কিন্তু রিপিট করছি, কথাটা মন দিয়ে শুনতে হবে তো। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর কত রয়েছে? 1/3 i ক্যাপ মাইনাস 1/3 জে ক্যাপ প্লাস এখানে রয়েছে কে ক্যাপ, তার সঙ্গে একটা এম লিখলাম, এম এর পরিচয় কিন্তু এখানে লিখিনি, লিখে দিচ্ছি। তারপর রয়েছে বি ভেক্টর মানে কত? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। হলো? তাহলে এটাই হলো ভেক্টর সমীকরণ। এই জায়গায় শুধু সাইডে লিখবে m ইজ ইকুয়াল টু প্যারামিটার। প্রত্যেকটা অঙ্কে কিন্তু m এর পরিচয় দিতেই হবে। তাহলে এটাই হলো ভেক্টর সমীকরণ। তাহলে 8 দাগের 2 দাগের কোশ্চেনটা এটুকুই তোমাদের জিজ্ঞাসা করেছিল। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে নিশ্চয়ই আমরা তার পরের অঙ্কটা করতে পারবো। পারবো কি না? কত সহজভাবে দেখো তো আমি বোঝানোর চেষ্টা করছি যে এর থেকে সহজ কিছু হয়। একটা সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হলে একটা বিন্দু দরকার হবে, একটা দিক ভেক্টর দরকার হবে। তো বিন্দু তো আমি এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি, উপরে যেটা রয়েছে সেটাকে শুধু ভাষার আকারে লিখলাম, এত বিন্দুতে গমন করেছে। আর দিক ভেক্টরও তো এই যে বের করেছি, যেটা কার্টেসীয় থাকবে সেটাকে বলা হবে দিক অনুপাত, ওটাই আবার ভেক্টরে গিয়ে দিক ভেক্টর হয়ে যাবে, সেটাই এই যে লিখলাম। তাহলে এই যে আমি লিখলাম 1 নং এর ভেক্টর সমীকরণ, এই যে বিন্দু লিখেছি, এই যে দিক ভেক্টর লিখেছি, ইজিলি হয়ে গেল অঙ্কটা। বোঝা গেছে তো? চলো সামনের দিকে এগিয়ে যাবো এবার। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? এবিসি 3টি বিন্দু বলে দেওয়া আছে। বলেছে এবি এবং বিসি বাহুর ভেক্টর এবং কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো, এবং এবিসিডি হলো একটা সামান্তরিক। যদি এবিসিডি একটা সামান্তরিক হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবে আমি কি বোঝাচ্ছি। এ বি বাহুর সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। এ বিন্দুও বলে দেওয়া আছে, বি বিন্দু বলে দেওয়া আছে। দুটো বিন্দু বলে দেওয়া থাকলে তার কার্টেসীয় সমীকরণ আমরা বের করতে পারি, ভেক্টর সমীকরণ আমরা বের করতে পারি। বিসি বাহু বের করতে বলেছে, বিও বলে দেওয়া আছে, সিও বলে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই ওটারও আমি সমীকরণ বের করতে পারবো। তাহলে এই জায়গায় সেই ভাষাটাই লিখছি প্রথম, যে এ বি বাহুর কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণ, এ বি বাহুর কার্টেসীয় সমীকরণ যদি আমি বের করি সেটা কিভাবে লিখব? x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1, y2 মাইনাস y1, z মাইনাস z1,
z2 মাইনাস z1, এটাই তো কার্তেশীয় সমীকরণ হয়। x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তাহলে এই জায়গায় বলতে পারি x মাইনাস 4 বাই এখানে রয়েছে আমাদের কত মাইনাস 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 5 বাই এখানেও মাইনাস 2, z মাইনাস 10 বাই এখানে কত রয়েছে আমাদের মাইনাস 6। তো আমি দেখতে পাচ্ছি যে নিচে সবাইকে -2 দিয়ে ভাগ করে দেওয়া যাচ্ছে, তাই আমি সবাইকে -2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে x মাইনাস 4 বাই 1, y মাইনাস 5 বাই 1, z মাইনাস 10 বাই 3। তাহলে এটাই হলো AB বাহুর কার্তেশীয় সমীকরণ। ওকে, তাহলে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। দেখো সেটাই লিখেছিলাম AB বাহুর কার্তেশীয় সমীকরণ। এইবার এটাকে ভেক্টরে কনভার্ট করে দেবো, সেটার জন্য একটা লাইন লিখতে পারো, লিখলে ভালো হয়, না লিখলেও কোনো ভুল হয় না, যে ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা। অতএব 1 নং এর ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ খেয়াল করবে কি করে আমি লিখছি। 1 নং এর ভেক্টর সমীকরণ, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথমে বিন্দু বসাবো, এই যে এইগুলো হলো বিন্দু, তাহলে যেটা হলো 4 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ, এইটা হলো বিন্দু। একটা ধ্রুবক সংখ্যা বসাবো, তারপর নিচের দিক অনুপাত গুলো বসাবো, 1 i ক্যাপ 1 j ক্যাপ আর এখানে রইল প্লাস 3 k ক্যাপ। এই হয়ে গেল আমাদের AB বাহুর কার্তেশীয় সমীকরণ, তার সঙ্গে ভেক্টর সমীকরণ। এটা আমি যেটা বলতে চাইছিলাম, মাঝখানে একটা লাইন লিখলে ভালো হতো, কোনো অসুবিধা নেই না লিখলেও, যে 1 নং এত বিন্দুগামী, যেটা আগের অঙ্কগুলোতে লিখেছিলাম, এবং দিক ভেক্টর হলো এটা, অতএব 1 নং এর ভেক্টর সমীকরণ হলো এটা, লিখলে একটু বেটার হতো, বুঝা গেছে? একটু রং চং চড়ানো, সুন্দর সাজানো গোছানো, আর কিছুই নাই। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে। এবার অনুরূপেই তোমরা BC বাহুর সমীকরণটা বের করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। B আর C বলে দেওয়া আছে, BC বাহুর কার্তেশীয় সমীকরণ এই কারে লিখে এইভাবে ভেক্টর সমীকরণটা বের করে নেবে। এই জায়গায় তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আমি এইটা x1 y1 z1 ধরবো নাকি এইটা x1 y1 z1 ধরবো? তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি সেটাই ধরো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ধরলেই হয়। কিন্তু যেহেতু ওরা উল্লেখ করে দিয়েছে A B বের করো, তার মানে A আগে আসছে, এইটাকে x1 y1 z1 ধরাটা বুদ্ধিমানের কাজ হবে, বোঝা গেছে? সেম ভাবে এই জায়গা BC বাহুর সমীকরণটা বের করতে বলেছে, তাহলে এইটাকে x1 y1 z1 আর এটাকে x2 y2 z2 ধরাটা বুদ্ধিমানের কাজ, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এবার এই কোশ্চেনে আরেকটা যে কোশ্চেন ওরা জুড়ে দিয়েছে সেটা আমি করে দেবো। কি বলেছে? যে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য 11-12 কোনো ফর্মুলা দরকার নেই, ক্লাস 9-এ চলে গেলেই হয়ে যাবে। তাহলে এটা আমি ক্লিন করে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করছি, দেখো কিভাবে বের করব। দেখো ক্লাস 9-এ আমরা পড়েছিলাম একটা উপপাদ্য, সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কথাটার অর্থ কি? এই কর্ণটা আমি জুড়ে দিলাম আর এই কর্ণটা আমি জুড়ে দিলাম, যখনই জুড়ে দেব এই কর্ণ দুটো কিন্তু এই জায়গাটিতে সমদ্বিখণ্ডিত হয়। কথাটার অর্থ কি? এই দুইজনের মধ্যবিন্দু এটা, আবার এই দুইজনের মধ্যবিন্দু এটা, বোঝা গেছে কথাটা কি? তাহলে আমি প্রথম এসি বাহুর মধ্যবিন্দুটা বের করছি, এটাকে জি ধরে নিলাম, ধরে নাও এটা হচ্ছে জি। তাহলে আমি এই জায়গায় ভাষাটা লিখছি এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা জি। ওকে, এই জায়গায় ধরে নিলাম, ধরি। তাহলে আমি বলতে পারি জি ইকুইভ্যালেন্ট টু কি হবে? জি হলো এ আর সি এর মধ্যবিন্দু। দুটো বিন্দুর মধ্যবিন্দু কি করে বের করতে হয়? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এই দুটো যোগ করব, 4 + 1 তাকে 2 দিয়ে ভাগ করলাম, 5 + 2 তাকে 2 দিয়ে ভাগ করলাম, 10 - 1 তাকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা বলতে পারি কি 4 আর 1 5/2, 7/2 আর এখানে 9/2। এটা কার স্থানাঙ্ক? জি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডিবি বিন্দুর মধ্যবিন্দুটাও জি হবে। এই ডির স্থানাঙ্ক বের করার জন্য আমি ডি কে ধরে নিলাম x, y, z। সেই ভাষাটাই এই জায়গায় লিখছি, যে ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক সেটা কি? x, y, z। তাহলে লজিক্যাল ওয়েতে ভাবো তো, এই দুটোর মধ্যবিন্দু জি, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে জি পাবো আমরা। তাহলে এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক x আর ওই জায়গায় রয়েছে কে? বি বিন্দু। তাহলে এই জায়গায় লিখি তোমাদের সুবিধা হবে 2, 3, 4। তাহলে আমি বলতে পারি x + 2/2 সেটা হলো x এর মান, x + 2/2 এটা কার মান? x এর মান। কার x এর মান? জি এর x এর মান। জি এর x কত পেয়েছো? 5/2 পেয়েছো। আবার বোঝাচ্ছি,
এই যে ডি আর বি তার মধ্যবিন্দুটা জি, তাই এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। তো এক্স এর সঙ্গে এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এর এক্স লিখতে হবে, সেই জন্য আমি এটা লিখলাম। নিচের থেকে 2 2 কেটে দিলাম, এক্স প্লাস 2 = 5, এক্স = 3। এটা এক্স এর মান হলো। অনুরূপে আমি বলতে পারি কি ওয়াই প্লাস 3/2, এটা ওয়াই এর মান, ওয়াই এর মান রয়েছে 7/2। নিচের থেকে 2 2 ক্যান্সেল, ওয়াই প্লাস 3 = 7, ওয়াই = 4। কমপ্লিট। অনুরূপে আমি বলতে পারি কি জেড প্লাস 4/2, সেটা মানে রয়েছে কত 9/2। নিচের 2 ক্যান্সেল, জেড প্লাস 4 = 9, জেড = 5। তাহলে এটাই হলো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বলতে পারি ডি = 3, 4, 5, এটাই হলো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। পরিষ্কার সবার কাছে? তাহলে আমি কিন্তু 9 দাগের অঙ্কটা করে দিয়েছি 75%, আর 25% কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, যেটা ওই বিসি বাহুর সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে পুরোপুরি 9 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এবার 10 দাগের অঙ্কটা আমি করব। দেখো কোশ্চেন নাম্বার 10-এ কি বলেছে, এত বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কেমন কথাটা, এই সরলরেখাটা মনে করো এই যে এর একটা সমান্তরাল সরলরেখা বের করো, এটা যেটা এই বিন্দু দিয়ে গিয়েছে, এই জায়গা রয়েছে আমাদের 1, 2, 3। বোঝা গেছে? তার ভেক্টর এবং কার্টেসীয় সমীকরণ তোমাদের বের করতে বলা হয়েছে। তো যদি কোনো সরলরেখা এবং তার সমান্তরাল সরলরেখা বলে, তাহলে এর দিক অনুপাত যা হবে এর দিক অনুপাত তাই হবে। তাহলে আমি এই জায়গা থেকে এর দিক অনুপাত বের করব। দিক অনুপাত কোথায় থাকে? নিচে থাকে। তাহলে এইগুলো হলো সব দিক অনুপাত। ডাইরেক্টলি যদি এটা লেখো, তাহলে স্যার কি শেখালো তোমাদের? প্রথম দেখতে হবে এটা প্রতিসম আকার আছে কি নেই, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সহগ 1 আছে কি নেই, এটা আমাদের চেক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে -1, এখানে 1 আছে, কিন্তু এখানে 2 রয়েছে, তার মানে এটা প্রতিসম আকার নয়। তাহলে ওটাকে প্রতিসম আকার দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখছি যে a -x - 2/1 = y + 3/7 = 2z - 6/3। তাহলে এর প্রতিসম আকার দিতে হলে এটাকে উপর নিচে -1 দ্বারা গুণ করলাম, তাহলে গুণ করলে x + 2 - 1। এটা কোনো কিছু করতে হবে না, তাই রেখে দিলাম। আর এটা উপর নিচে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে z, আর এখানে রইল আমাদের 3, আর এখানে রইল 3/2। এইটা হলো প্রতিসম আকার। তাহলে এইটার দিক অনুপাত এবার আমি বলতে পারি নিচে যেটা রয়েছে সেটাই। তাহলে ভাষাটা কি লিখব? 1 নং এর দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত? দিক অনুপাতটা হলো -1 7 3/2, -1 7 3/2, এটা হলো দিক অনুপাত। যখনই এটা দিক অনুপাত হয়ে গেছে, আর বিন্দু জানি, বিন্দু আর দিক অনুপাত থাকলে এই সরলরেখার সমীকরণ হয়ে যায়। তাহলে আমি এই জায়গায় ভাষাটা লিখব, নির্ণেয় সরলরেখার দিক অনুপাত। দিক অনুপাত ভাষাটা একটু লিখে দেওয়া ভালো, যে নির্ণেয় সরলরেখার দিক অনুপাতও কি হবে নাকি -1 7 3/2, এটাই হবে। তাহলে নির্ণেয় সরলরেখার বা এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে ভাষাটা লিখছি 1, 2, 3 বিন্দুগামী ও -1, 7, 3/2 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ সেটা কি হবে? সেটা হবে x মাইনাস বিন্দু কত বলেছে 1 = y মাইনাস বিন্দু কত বলেছে 2, z মাইনাস বিন্দু কত বলেছে 3, বাই এখানে দিক অনুপাত আছে -1, এখানে দিক অনুপাত আছে 7, এখানে দিক অনুপাত আছে 3/2। ওইভাবেই রেখে দাও, বড় জোরে এই দুইটাও উপরে তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কি বলতে চাইছি আমি, যদি এটার পরে আরেকটা লাইন তুমি এই সাইডে আমি দেখাচ্ছি, সেই লাইনটা লিখলে বেটার হয়। বেটার নিচ দিয়ে লিখছি না, সাইডে আমি লিখছি, সেটা হলো x - 1, এই -1টা উপরে উঠিয়ে দেবো। -1টা উপরে উঠিয়ে দিলে -x, এইভাবেই থাকুক না, অসুবিধা নেই, এইভাবেই রাখো। = এখানে রইল y - 2/7, শুধুমাত্র এই দুইটা পাল্টি মেরে উপরে উঠে গেল 2z 6, এখানে রইল 2z - 6 বাই নিচে রয়েছে শুধুমাত্র 3। এটাই হয়ে গেল কার্তেশীয় সমীকরণ। কার? ওরা যে কন্ডিশন বলেছে তার সাপেক্ষে। ওকে, এবং এই জায়গা থেকে ডাইরেক্ট ভেক্টর সমীকরণ লিখব। ভেক্টর সমীকরণ, সেই ভেক্টর সমীকরণ কি করে বের করতে হয়? আর ভেক্টর = প্রথমে বিন্দু বসাতে হয়। তাহলে বিন্দু কত রয়েছে? 1 2 3, তাহলে i ক্যাপ
2j ক্যাপ 3k ক্যাপ, তার সঙ্গে একটা m নেব, সাইডে কি বসাবো দিক অনুপাত, সেই দিক অনুপাত কত রয়েছে -1 i ক্যাপ 7j ক্যাপ আর 3/2 k ক্যাপ। হয়ে গেল, অঙ্ক শেষ। পরিষ্কার? তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 10 যে কন্ডিশন বলেছে সেই সাপেক্ষে তার কার্তেশীয় সমীকরণ এবং ভেক্টর সমীকরণ। কোনো স্টুডেন্ট ধরো এই জায়গা লিখেছে -2, এই জায়গা 14 আর এই জায়গা 3 লিখেছে, ধরো লিখেছে তার পছন্দ হয়েছে, তাহলেও কিন্তু সঠিক। এই দিক অনুপাতের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ বা ভাগ করা যায়, এটা যেন মাথায় থাকে। যা কিছু গুণ বা ভাগ করছে সব কিছু m এর মধ্যে চলে যাচ্ছে, এখানে সাইডে লিখে নেবে m একটা প্যারামিটার, এটা যেন মাথায় থেকে। যা কিছু গুণ ভাগ তুমি এখানে করতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু শূন্য দিয়ে মাতব্বরি করতে যেও না। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 10। আর কোশ্চেন নাম্বার 10 করার সঙ্গে সঙ্গেই কিন্তু সরলরেখার প্রথম অধ্যায়টা আজকে শেষ হচ্ছে, তাই তো? এই প্রথম অধ্যায়টা কেমন লাগলো, সরলরেখা ঠিক কেমন করে তোমরা শিখতে পারলে অবশ্যই কিন্তু মতামতটা আমাকে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখনও পর্যন্ত যারা ব্যাচটি পারচেস করোনি তাদের কিন্তু আমি বলবো অবশ্যই ব্যাচটি পারচেস করে নিতে পারো, কারণ এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। আমি যখন বলেছি পেয়ে যাবে মানে যাবেই, আমার উপর ভরসা রাখতে পারো। শুধুমাত্র ক্লাস আমি কিছুটা লেট করছি, তার কারণটি হলো তোমাদের ডিজিটাল সেট করা হচ্ছে। ডিজিটাল সেট জন্য কিছুটা সময় কোম্পানি চেয়েছে, সেই ডিজিটাল সেটআপেই আমি পড়াতে চাইছি, তাহলে দ্রুত গতিতে তোমাদের পড়াতে পারবো, আরও ভালো করে বোঝাতে পারবো। যার জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করে নিয়ে তোমাদের বেস্ট যে এডুকেশনটা হয় সেটাই দিতে চাইছি। ওকে, যতক্ষণ পর্যন্ত ডিজিটাল সেটআপ না আসছে ততক্ষণ পর্যন্ত এই যে পুরনো লেকচারগুলো রয়েছে সমস্ত লেকচার যেন কমপ্লিট হওয়া চাই, প্রত্যেকটা ক্লাস কিন্তু কমপ্লিট করে রাখবে। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।